শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের। আরে ঘুমের ঘরেও শেখ হাসিনার নাম জপ করে। জুলাই ফাউন্ডেশনে হঠাৎ করে ছাত্রদেরকে যোগ দিয়ে সার্জিস আলমকে সাধারণ সম্পাদক, এই বিষয়টি আমি বুঝতে পারছি যে উনি কোন ইঙ্গিত দিচ্ছেন। আমরা সেই বিষয়ে আপনার কাছ থেকে আরো এলাবোরেটেড বিশ্লেষণ জানতে চাই। তবে তার আগে প্রথম যে 2-3টি দাবি, একটি হলো যে এই আহতদেরকেই কেন বিচারের দাবিতে নামতে হবে, বিচারের দাবির যৌক্তিকতা নিয়ে আমাদের সরকারের কি এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকারের কোনো কনফিউশন আছে কিনা যে বিচার হবে কি হবে না সে নিয়ে একটি। আর 2 নাম্বার হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা, এই বিষয়টি নিয়েও তারা নামছেন। যদিও বড় রাজনৈতিক দলগুলো বিষয়গুলো ওকে বলছেন যে না, এগুলো জনগণের, মানে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। দেখেন, তাদের দাবি এই দুটোই প্রথমে আছে, কিন্তু আমি মনে করি তাদের দাবি আসলে এই মুহূর্তে যেটা বড় দাবি সেটা হলো তাদের সুচিকিৎসা। ধরেন একজনের একটা হাত ধরেন কাটাই গেছে, একজনের 2টি হাত কাটা গেছে। এখন যেগুলো কাটা গেছে সেটা তো আপনি পাবেন না, কিন্তু সেই অবস্থায় তো তার পুনর্বাসন করতে হবে। সে তো এই হাত তো সে নিজে ইচ্ছা করে ভাই কাটে নাই, সে তো একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে তো কাজটা করেছে এবং সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এবং নতুন একটা সরকার গঠন হয়েছে। তো যাদের এই ত্যাগের বিনিময়ে সরকারটা গঠন হলো, সেই সরকারের কি প্রথম কর্তব্যটা এটা ছিল না যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে? সবার তো পুনর্বাসন এক ধরনের না। ধরেন একজনের হয়তো একটা চোখের মধ্যে লাগছে, আরেকটা চোখ ঠিক আছে, তার পুনর্বাসনে যে ব্যয় হবে, যার 2টা চোখই চলে গেছে তার পুনর্বাসন তো সেরকম ব্যয় হবে না। তো এগুলো তো পুনর্বাসন করতে হবে। তো এই কাজটা করার জন্য যদি সেই লোকগুলোকে এই আহত অবস্থায়, অসমাপ্ত চিকিৎসা অবস্থায় রাস্তায় নামতে হয়, এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? কত লোক আহত হয়েছে বলেন? আমি একটা মোরল্লাস একটা হিসাব দেখলাম যে 22,000-এর মতো আহত, যে তালিকা প্রথম দিকে যে সেপ্টেম্বর দিকে করা হয়েছিল 22,000 লোক আহত হয়েছে। ধরলাম তখন একটু বাড়িয়ে বলা হয়েছে বা একটু আইডিয়া থেকে বলা হয়েছে, আমি ধরে নিলাম 22,000। এর মধ্যে সিরিয়াস আহত কয়জন? 2,000-এর বেশি হবে না আমার বিবেচনা। সিরিয়াস মানে কেমন? মানে তাদের আর কিছু করার নাই, এরকম সিরিয়াস। তারা কিছু করে খেতে পারবে না, এরকম সিরিয়াস। তার উপরে একটা সংসার নির্ভর করতো, পুরাটাই শেষ, এরকম সিরিয়াস। 2,000-এর বেশি হবে না। তো এই দেশ, এই রাষ্ট্র, এই 2,000 মানুষ যারা নাকি দেশের জন্য তাদের বিসর্জনটা দিয়েছে, তাদের পুনর্বাসন করার যোগ্যতা রাখে না? বলেন, রাখে না? কত টাকা লাগতো এটা করতে গেলে? কত টাকা লাগতো? আগের গভর্নমেন্ট তো মুক্তিযোদ্ধাদের ভাতার নামে তো কত টাকা দিয়েছে। আমি সারা জীবন জানতাম এই মুক্তিযোদ্ধার সংখ্যা 1 লাখের উপরে হবে না। তারা তো প্রায় 2 লাখ লোকের ভাতাই দিচ্ছে। 1 লাখ লোকের কিন্তু বসে মানে ফাও দিচ্ছে। ওই 1 লাখ লোকের মুক্তিযোদ্ধা না, আমি একেবারে শিওর। আমাকে মোর দেন, আমি ভাই মুক্তিযুদ্ধের সময় ছোটখাটো ছিলাম, বয়স কম ছিল, ছোট ছিল, তখন থেকে আমরা শুনে আসছি। প্রথম থেকে শুনতাম মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 80,000। তা বাড়াইতে বাড়াইতে কোন পর্যন্ত বাড়াইছেন আপনি? এগুলো তো ফাও দিছে 1 লাখ লোকের। এখন 1 লাখ লোকের সে ফাও দিয়ে গেছে। 50-55 বছরের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, দিয়ে গেছে ফাও। 50 আগের এক বন্ধু ছিল সমরে যাওয়ার করেন, তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 9 বছর। তো তার সেও তো ভাতা নিচ্ছে 20,000 টাকা করে প্রতি মাসে নিচ্ছে। উৎসব ভাতা, বোনাস টোনাস সব পাইছে। আর ওই মানে আপনার কোটা মোটা বাদ রাখলাম, ওটা নিয়ে আলোচনা করি না। ওরা যদি 1 লাখ লোককে দিতে পারে, তো তুমি সরকার তুমি কেন পারো না ভাইয়া? তোমার কারণে, ওদের কারণে তুমি আজকে ক্ষমতায় আসছো, কেন পারো না? আসলে পারো না, না আসলে পারতে চাও না। পারতে চাও না কেন? ওরা বুঝেই না যে এই লোকগুলির ত্যাগটা কেন ছিল। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলতেছি, এই উপদেষ্টা পরিষদে যত উপদেষ্টা আছে, আমার হিসাবে 80% লোক এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের সম্পৃক্ততা এই উপদেষ্টা পরিষদের 80% ছিল না, জাস্ট ছিল না। তো
তো তারা এই আন্দোলনের আহতদের পেইনটা কেমনে করে ফিল করবে ভাই, কেমনে করে ফিল করবে? এটা চাওয়াটাই তাদের কাছে অবাস্তব, বোঝেই না কেমনে করে কি হয়েছে, কেমনে করে মন্ত্রী হয়েছে, কেমনে করে উপদেষ্টা হয়েছে, যায় না তো। হঠাৎ করে ঘুমের থেকে দেখানো যে লটারি পাই গেছি, লটারিতে পাইছে মন্ত্রিত্ব, তো পাইয়ে নিয়ে এখন এগুলো করতে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। আমি ডক্টর ইউনূসকে আমি ঢুকাবো, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এই আন্দোলনে, ছিল না তো, সে কি বুঝবে? না, কিন্তু ডক্টর ইউনূসের তো বিভিন্ন সময় বক্তব্যে আমরা দেখেছি যে এই আন্দোলনে তার কোনো কন্ট্রিবিউশন না। বাইকে দেখেন বুঝে আহত এবং নিহতদের জন্য তার যে অবস্থান, সে যদি চায় যে আমি আহতদের আমি করব, মানে পুনর্বাসন করব সমস্ত আহতদের, উনি চাইলে হয় না কেমন করে? রাষ্ট্রের একটা পয়সা খরচ হবে না, উনি যদি চায় উনি বাইরের থেকে নিয়ে আসতে পারে এই টাকা, চায় না, মিন করে না। শুনতে খারাপ শোনা যায় ভাই, আপনি বলবেন যে পাহাড় সমান একটা যে ব্যক্তিত্ব, তার ব্যাপারে আমি 2 টাকা মাসুদ কামাল কথা বলতেছি, হ্যাঁ বলতেছি, আমারও তো একটা ফিলিংস আছে, বলবেনই তো, এই বলার জন্যই তো আন্দোলন, আমারও তো একটা ফিলিংস আছে ভাই, আমি তো বুঝতেছি, দেখতেছি তো। আপনি আমাকে বলেন 1 বার 2 বার, আচ্ছা ভালো কথা, ওরা কালকে শনিবার থেকে আন্দোলন করতেছে, ওখানে দাবিটা কি ছিল? আমাদের সঙ্গে আলোচনা করুক, আলোচনা করলো না কেন? মন্ত্রীপাড়ার থেকে ওদের দূরত্ব যদি ঘরে ঘরেও যায়, তাও তো এতক্ষণ লাগে না, আসলো না কেন? কেউ আসলো না কেন? একজনের কোথাও জবাব করে, তার মানে কি ওদেরকে ইগনোর করেছে, অপমান করেছে এই লোকগুলিকে। কেন করবেন আপনি? না, কিন্তু ওই স্বাস্থ্য উপদেষ্টারা কিন্তু কথা বলেছে, একনেকের বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা যেমন কথা বলেছে, তেমনি সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেছে। আরে ভাই, ওদের কাছে গেছে, ওদের কাছে গেছে, ওরা যে ওখানে আপনার শিশুবেলার সামনে যে অবরোধ বসে থাকলো, ওখানে গেছে, ওদেরকে অপমান করেছে। পাশাপাশি ওদের এখন অবস্থানের কারণে ওই পুরো এলাকায় যে যানজট হয়েছে, সারাটা দিন ধরে কত মানুষের যে ভোগান্তি হয়েছে, এই ভোগান্তির দায় নেবে কে? এই সরকার নিবে? এই সরকারের দায়িত্ব ছিল না এই লোকগুলিকে ভোগান্তি হাত থেকে রক্ষা করা? গেল না কেন? ওই আরামে চেয়ারে বসে থাকতে ভালো লাগে সবারই, বুঝছেন, ওগুলি আমরা বুঝি, তবে এই দিন তো বেশি দিন দীর্ঘায়িত হবে না। সেক্ষেত্রে কি তাহলে কি উপদেষ্টাদেরকে পরিবর্তন করে ফেলতে হবে, অথবা এই আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, নিশ্চিত মানে হলো সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কি সরকারের কি করণীয়? কি করতে হবে এটা আমার জানার ব্যাপার না, আমার ব্যাপার হলো এই আহতদের সুচিকিৎসা করতে হবে। 2 নম্বর, যারা নাকি চিকিৎসা, যাদের নাকি কিছু করার নাই, তাদের পুনর্বাসন করতে হবে, তাদের এমন ভাবে তাদের পুনর্বাসন করতে হবে যাতে নাকি রেস্ট অফ লাইফ তারা যেন মনে না করে যে আমরা এই কাজটা করে ভুল করছিলাম। তাদের এমন পুনর্বাসন করতে হবে তাদের জন্য এটা যেন আত্মগ্লানি কাজ না করে, এই কাজটা করে আমরা ভুল করছিলাম। সরকারকে চালায়, সরকার আমলা চালায় না আমলারা সরকারকে চালাচ্ছে? এখন যে অবস্থা হয়েছে না, বলতে হবে যে সরকার চালাচ্ছে আল্লাহ, এরা কেউ চালাচ্ছে না, এদের চালানো আমলারা শয়তানি করবে। এটা হলো, এটা আমি একদম শুরুর দিন থেকে বলতেছি, শয়তানি, ওরা শয়তানি করবে আমলারা, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি, স্পষ্টভাবে এই কথা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে, কিন্তু সচিবালয়ে হাসিনা আছে। এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি, ওপেন জায়গায় বলছি, কমপক্ষে 20 বার বলছি এই কথাগুলি আমি। তো কি কারণে বলছি? আমি বলছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা একটা সরকার কখনো স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না। উদাহরণ দিয়েও বলছি, উদাহরণটা কি? 71 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি, পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিল। যে লোকটা 16ই ডিসেম্বর 1971-এর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে, সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষের লোক হয়ে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা, যে সচিব 5ই আগস্ট 2024 পর্যন্ত হাসিনাকে সার্ভ করছে, শারীরিক, মানসিক, আর্থিক, মানে বুদ্ধি দিয়া, সমস্ত কিছু দিয়া হাসিনাকে সার্ভ করছে না, 5 তারিখ ভোর সকাল 10টার আগ পর্যন্ত
তারা কিন্তু হাসিনার জন্য জান পেহেচান করে দিছে। হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল, এটা হইতে পারে না। আমলা, বাংলাদেশের আমলা পদটা একটা পলিটিক্যাল পোস্ট, মুখে যে যাই বলুক। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দিয়ে হইতে পারে, এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে, সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে, রাজনৈতিক আনুগত্য লাগবে। এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট, যে যাই বলুক, এটাই বাস্তবতা। তো এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে, কটা চেঞ্জ? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 2014 ইলেকশন হয়েছে একটা, 2018 একটা ইলেকশন হয়েছে, 2024-এও আরেকটা ইলেকশন হয়েছে। এই তিনটা ইলেকশন সরকারের হাতের মুঠায় নিয়ে আসছে কে? এই 64 জেলার ডিসিরা, কারণ ডিসিরাই ছিল রিটার্নিং অফিসার। এই 3 ইলেকশনের সময় যারা ডিসির দায়িত্ব পালন করেছে, এর শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের। এইগুলির কয়টারে বাদ দিতে পারছে সরকার এসে নিয়ে? কয়টাকে আপনি আমাকে বলেন, কয়টাকে পারছে? যদি এইগুলি থাকে, আরে ঘুমের ঘরেও শেখ হাসিনার নাম জপ করে এই লোকগুলো, তো সেই লোকগুলিকে নিয়ে আপনি চালাবেন প্রশাসন। সর্বশেষ যে খবরটা বেড়ে চিকিৎসা দেন, একটা চিকিৎসার ব্যাপারটা কি হলো, একদিন প্রতিবন্ধকতা কি ছিল, বিদেশি চিকিৎসক আসলে পরে তাদের নাকি ভ্যাট দিতে হয়, এই জন্য তাদের আনা সময় লাগলো। আচ্ছা, ভ্যাটটা কাকে দিতে হয়? সরকারকে। সরকারকে। কে দিবে? সরকার। সরকার দিবে সরকারকে, দিয়ে দিলেই হয়। সরকারই তো সরকারকে দিবে না, এইটাকে বাতিল করতে হবে। বাতিল করেন। কে বাতিল করবে? সরকার বাতিল করবে। এইটা করতে কি গবেষণা করতে হয় ভাই? গবেষণা করতে হয়? এখনো কিন্তু বাতিল করে নাই, বাতিল করা হবে বলে বলেছে। তারপর নোট যাবে, আবার নোট যাবে, সেই নোট উপরে উঠবে, উপরে থেকে আবার নিচে নামবে তৈলাক্ত বাসের মতো, আবার উপরে উঠবে, সিগনেচার হবে, এনবিআরকে পাঠাবে, প্রজ্ঞাপন জারি করবে, তারপরে ভ্যাট মওকুফ হবে। কিসের জন্য ভ্যাট লাগবে? আহত বিপ্লবীদের, আন্দোলনকারীদের চিকিৎসার জন্য। বাদ দেন, বিদেশি ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে কয়জনের? আমি তাকে বললাম, যদি 22,000 আহত হয়, 20,000 আহতকে চিকিৎসা করার সক্ষমতা আমাদের দেশের ডাক্তারদেরই আছে, আমাদের দেশের সরকারি হাসপাতালেরই আছে। সবাই যে পঙ্গুতে বসে রাখছেন কেন আপনি? কিছু লোককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, সৌরওয়ার্দিতে নিয়ে যান, বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন। এগুলো হাসপাতাল না, এগুলো ওখানে ডাক্তার নাই, ওখানে অর্থোপেডিকের ডাক্তার নাই, ওখানে আয়ের ডাক্তার নাই, নিয়ে আসেন না কেন? ম্যানেজমেন্ট দরকার। ম্যানেজমেন্টে কখন আসবে? যখন আপনার মধ্যে সিনসিয়ারিটি আসবে, আন্তরিকতা আসবে। আমি তো আগেও বলেছি, এরা আন্তরিক না। এরা যে চাপ দিবে আমলাকে, সচিবকে যে বলবে এটা আমি দিলাম, এটা আধা ঘন্টার মধ্যে করে নিয়ে আসেন, এটা যে বলা যায়, এই জিনিসটা তো বুঝে না রে ভাই। একজন গৃহবধূ, দাদি হয়ে গেছে, নানি হয়ে গেছে, তারা এনে বানাই দিচ্ছে হলো গিয়া, সে রিটায়ার্ড ছিল, তারা এনে বানাই দিচ্ছে হলো গিয়া আপনার স্বাস্থ্যমন্ত্রী। কেন? উনি ইউনূস সাহেবের পুরনো সঙ্গী, পুরনো সঙ্গী, মানে অনেকদিন ধরে ওনার সঙ্গে কাজ করছে, 30 বছর না কত বছর একসঙ্গে কাজ করছে, এই জন্য তাকে এনে বানাইছে। আরে ভাই, ইউনূস সাহেবকে বলে আপনি তো বিচার করে দেখতে হবে এই লোকটা, মহিলাটা ক্যাপাবল কিনা, সেখানে চালাতে পারবে, ক্যাপাবল সে। উনি যে এত কথা বলে, যে এই স্টুডেন্টদের জন্য, এই আহতদের জন্য, ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই আন্দোলনে, আছে? নাই তো ভাই, নাই তো। উনি ওনার ঘরে একটা বাচ্চাকেও বাইরে যাইতে দেন, আমি শিওর একদম। তো ওনার তো কোনো কন্ট্রিবিউশন, ওনার প্রায় মন্ত্রী হওয়ার পরে কতবার সিঙ্গাপুর গেছে চিকিৎসার জন্য।